আগের ক্লাসে আমরা তড়িৎদ্বার বিভব উৎপত্তির ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ কিভাবে করা হয়, আর হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। দেখো, প্রথমেই দেখব গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ কিভাবে করা হয়। আগে আমি ড্যানিয়েল কোষের যে গঠনটা আমরা আগে আলোচনা করেছি সেটাই একটু এঁকে নিচ্ছি। দেখো, ড্যানিয়েল কোষের ক্ষেত্রে আমরা কি দেখেছি, দুটো বিকার রয়েছে। একটি বিকারে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে একটি জিঙ্কের দণ্ড নিমজ্জিত করা রয়েছে। এটা হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণ এবং এটা হচ্ছে জিঙ্কের দণ্ড। আর একটা বিকারে রয়েছে কপার সালফেট দ্রবণ, আর এই কপার সালফেট দ্রবণে একটি কপার দণ্ড নিমজ্জিত করা রয়েছে। এটা হচ্ছে কপার দণ্ড আর এটা কপার সালফেট দ্রবণ। এই দুটো ধাতব দণ্ড অর্থাৎ জিঙ্ক দণ্ড এবং কপার দণ্ডকে পরিবাহী তারের মাধ্যমে যুক্ত করা রয়েছে। এখানে ভোল্টমিটার আছে। আর এই দুটো যে বিকারের দ্রবণ, এই দুটো দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করছে লবণ সেতু বা সল্ট ব্রিজ। এটা হচ্ছে লবণ সেতু। এটা হচ্ছে ড্যানিয়েল কোষের গঠন। এবং যখন পরিবাহী তারে সংযোগ স্থাপন করা হয় তখন কি ঘটে, পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে শুরু করে। জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে আসে। অর্থাৎ জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হচ্ছে এবং সেই ইলেকট্রন এই জিঙ্ক দণ্ডেতে রয়েছে। অর্থাৎ এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে জারণ, আর যে তড়িৎদ্বারে জারণ ঘটে সেটা হচ্ছে অ্যানোড। অর্থাৎ জিঙ্ক দণ্ড হচ্ছে অ্যানোড এবং এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে অক্সিডেশন বা জারণ সংঘটিত হচ্ছে। আর এই যে ইলেকট্রন রয়েছে জিঙ্ক দণ্ডে, সেই জন্য অ্যানোড হচ্ছে নেগেটিভ আধানগ্রস্ত। এবার এই ইলেকট্রন জিঙ্ক তড়িৎদ্বার থেকে কপার তড়িৎদ্বারের দিকে প্রবাহিত হচ্ছে এবং কপার সালফেট দ্রবণে উপস্থিত কপার 2+ আয়ন সেই ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয় আর কপার দণ্ডের গায়ে জমা হয়। অর্থাৎ এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে বিজারণ, আর যে তড়িৎদ্বারে বিজারণ সংঘটিত হয় সেটা হচ্ছে ক্যাথোড। তাহলে ক্যাথোডে কি ঘটছে, ক্যাথোডে রিডাকশান ঘটছে এবং এর ফলে যেটা হচ্ছে জিঙ্ক দণ্ড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কারণ জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হচ্ছে আর জিঙ্ক 2+ আয়ন দ্রবণে মিশছে। এই জন্য জিঙ্ক দণ্ড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আর এই ডান দিকের বিকারে যেটা হচ্ছে কপার 2+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়ে কপার দণ্ডের গায়ে জমা হচ্ছে, যার ফলে কপার দণ্ডের ওজন বৃদ্ধি পাচ্ছে। আর এখানে বিজারণ প্রক্রিয়া ঘটছে, অর্থাৎ কপার 2+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে নিচ্ছে, তাই এই ক্যাথোড হচ্ছে পজিটিভ আধানগ্রস্ত। আর জিঙ্ক তড়িৎদ্বার থেকে কপার তড়িৎদ্বারের দিকে অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, সেজন্য প্রচলিত নিয়ম অনুযায়ী তড়িৎ প্রবাহিত হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। এই জিনিসগুলো সবই আমরা আগে আলোচনা করেছি এবং আমরা এটাও জানি যে এটা একটা অর্ধকোষ, এটা আর একটা অর্ধকোষ। অর্থাৎ এই জিঙ্ক দণ্ড সহ এই যে জিঙ্ক সালফেটের দ্রবণ, এটা একটা হাফ সেল বা অর্ধকোষ, আর কপার দণ্ড সহ কপার সালফেটের দ্রবণ এটা হচ্ছে আর একটা হাফ সেল অর্থাৎ অর্ধকোষ। দুটো অর্ধকোষের সমন্বয়ে একটা সম্পূর্ণ তড়িৎ রাসায়নিক কোষ গঠিত হয়। আর এই অর্ধকোষে জারণ ঘটছে, তাহলে এটাকে আমরা কি বলবো, জারণ অর্ধকোষ। আর এই হাফ সেলে বিজারণ ঘটছে, তাহলে এটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। আর দুটো অর্ধকোষে যে বিক্রিয়াগুলো হচ্ছে এটা হচ্ছে জারণ অর্ধকোষ বিক্রিয়া, যেখান থেকে আমরা দেখব জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আয়ন প্লাস 2 ইলেকট্রন, আর বিজারণ অর্ধকোষে বিজারণ বিক্রিয়া ঘটছে, সেখানে কপার 2+ আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে। আর এই দুটো যে বিক্রিয়া এদেরকে যোগ করে দিলেই আমরা পুরো কোষ বিক্রিয়াটা পেয়ে যাব।
এবং এই যে দুটো অর্ধকোষের দ্রবণ রয়েছে তাদের মধ্যে সংযোগ স্থাপন করছে লবণ সেতু বা সল্ট ব্রিজ। এবার দেখো তাহলে ড্যানিয়েল কোষের ক্ষেত্রে আগে দেখে নিই যে এই কোষের সাংকেতিক প্রকাশটা কিভাবে করা হয়ে থাকে। প্রথমে লবণ সেতু, লবণ সেতুকে এই প্যারালাল লাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এটাকে একজোড়া উলম্ব রেখাও বলা যেতে পারে। একজোড়া উলম্ব রেখা বা প্যারালাল লাইন এর মাধ্যমে লবণ সেতুকে প্রকাশ করা হয়। এবং এই লবণ সেতুর বাম দিকে জারণ অর্ধকোষ, জারণ কোথায় ঘটছে? অ্যানোডে ঘটছে, অর্থাৎ বাম দিকে অ্যানোড। আর ডান দিকে বিজারণ অর্ধকোষ, বিজারণ কোথায় ঘটছে? ক্যাথোডে ঘটছে, অর্থাৎ ক্যাথোড রয়েছে। এইভাবে একটি গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ করা হয়ে থাকে। লবণ সেতু, তার বাম দিকে জারণ অর্ধকোষ বা অ্যানোড, আর ডান দিকে বিজারণ অর্ধকোষ বা ক্যাথোডকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। দেখো এই যে আমি গঠনটা দেখিয়েছি, এখানেও বাম দিকে রয়েছে জারণ অর্ধকোষ, ডান দিকে রয়েছে বিজারণ অর্ধকোষ। দুটো অর্ধকোষের দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করছে লবণ সেতু। এবার দেখো এই কোষের ক্ষেত্রে কি রয়েছে? জিঙ্ক দণ্ড জিঙ্ক সালফেট দ্রবণে আংশিক নিমজ্জিত করা রয়েছে। তাহলে জারণ অর্ধকোষ, এখানে আমরা কি লিখব? এখানে আমরা প্রথমে ধাতুর চিহ্নটা লিখব। কি ধাতু নিমজ্জিত করা হয়েছে? জিঙ্ক। তাহলে জিঙ্ক। তারপরে আমরা একটা উলম্ব রেখা দেব, আর তারপর যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে সেই ধাতব দণ্ডটি নিমজ্জিত করা রয়েছে সেই তার সংকেত, অর্থাৎ জিঙ্ক সালফেট দ্রবণ। এবার এই যে একটা উলম্ব রেখা, এটা কি বোঝাচ্ছে? এটা দুটো আলাদা দশাকে প্রকাশ করছে। অর্থাৎ জিঙ্ক রয়েছে কঠিন দশায়, জিঙ্ক সালফেট রয়েছে দ্রবণে, দ্রবীভূত অবস্থায়, অর্থাৎ অ্যাকোয়াস মিডিয়ামে রয়েছে। তাই দুটো আলাদা দশা, তাই তাদের মাঝখানে এই একটা উলম্ব রেখা দেওয়া হয়েছে। এবার দেখো বিজারণ অর্ধকোষকে কিভাবে প্রকাশ করা হবে। বিজারণ অর্ধকোষের ক্ষেত্রেও আমরা কি দেখছি? কপার দণ্ড কপার সালফেট দ্রবণে আংশিক নিমজ্জিত করা রয়েছে। তাহলে প্রথমে আমরা তড়িৎ বিশ্লেষের দ্রবণের সংকেত লিখব। তাহলে কপার সালফেট দ্রবণ, তারপরে একটা উলম্ব রেখা এবং যে ধাতব দণ্ডটা নিমজ্জিত করা রয়েছে সেই ধাতুর চিহ্ন, অর্থাৎ কপার। তাহলে এটা হচ্ছে ড্যানিয়েল কোষের সাংকেতিক প্রকাশ। তাহলে এখানে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করছি? দেখো বাম দিকে জারণ অর্ধকোষ, ডান দিকে বিজারণ অর্ধকোষ, মাঝখানে রয়েছে লবণ সেতু। এবার জারণ অর্ধকোষকে আমরা কিভাবে লিখছি? না প্রথমে ধাতুর চিহ্ন, তারপরে হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে ধাতব দণ্ডটি নিমজ্জিত রয়েছে তার সংকেত, সেই জন্য জিঙ্ক, তারপরে জিঙ্ক সালফেট, এবং এরা আলাদা দশায় রয়েছে, এদের মাঝখানে একটা উলম্ব রেখা রয়েছে। আর তারপর ডান দিকে হচ্ছে বিজারণ অর্ধকোষ। বিজারণ অর্ধকোষের ক্ষেত্রে প্রথমে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের সংকেত, অর্থাৎ কপার সালফেট, তারপরে হচ্ছে কপার, যে ধাতুটা ধাতব দণ্ডটা নিমজ্জিত করা রয়েছে সেই ধাতুর চিহ্ন কপার, এবং এদের মাঝখানেও একটা উলম্ব রেখা রয়েছে। আর এই যে এক জোড়া উলম্ব রেখা প্যারালাল লাইন, এটা লবণ সেতু প্রকাশ করছে। বোঝা গেল? এবার দেখো এই যে জিঙ্ক সালফেট আর কপার সালফেট এই দ্রবণগুলোর সংকেত আমি লিখেছি। এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণগুলোর সংকেত না লিখে এই দ্রবণে যে আয়নটি তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণ করে শুধুমাত্র আয়নটিকেও লেখা হয়ে থাকে। তাহলে এটাকে যদি সেইভাবে আমি রিপ্রেজেন্ট করি তাহলে কি লিখব? জিঙ্ক, জিঙ্ক 2+, এদের মাঝে একটি উলম্ব রেখা, তারপরে দুটি উলম্ব রেখা, এটা হচ্ছে লবণ সেতু, তারপরে কপার 2+ আয়ন, একটি উলম্ব রেখা, তারপরে হচ্ছে কপার। তাহলে এইভাবেও আমরা ড্যানিয়েল কোষের সাংকেতিক প্রকাশ করতে পারি। এবার দেখো এই যে জিঙ্ক, জিঙ্ক 2+, এদের মাঝে একটি উলম্ব রেখা রাখা হয়েছে, কারণ এরা আলাদা দশায় রয়েছে। এদের দশাটা কি? অর্থাৎ সলিড স্টেটে রয়েছে বা অ্যাকোয়াস মিডিয়ামে রয়েছে, বা যদি কোনো গ্যাস থাকে সে গ্যাসিয়াস স্টেটে রয়েছে, সেগুলো বোঝানোর জন্য সেটাও আমরা এই চিহ্নের পাশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে পারবো। তাহলে দেখো জিঙ্ক রয়েছে সলিড স্টেটে, অর্থাৎ কঠিন দশায়, জিঙ্ক 2+ অ্যাকোয়াস মিডিয়ামে রয়েছে, কপার 2+ আয়ন, সেটাও অ্যাকোয়াস মিডিয়ামে রয়েছে, এবং কপার কঠিন দশা বা সলিড স্টেটে রয়েছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, জিঙ্কের পাশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এস, অর্থাৎ সলিড, জিঙ্ক 2+ আয়ন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অ্যাকোয়াস, কপার 2+ আয়ন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অ্যাকোয়াস, কপার সলিড।
এইভাবে ড্যানিয়েল কোষের সাংকেতিক প্রকাশ হচ্ছে। আবার দেখো, কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের গাঢ়ত্ব যদি জানা থাকে, ধরা যাক সেটা 1 মোলার দ্রবণ রয়েছে বা 0.02 মোলার দ্রবণ রয়েছে, সেটাও কিন্তু এইভাবে সংশ্লিষ্ট আয়নের পাশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেই গাঢ়ত্বটা মেনশন করা হয়ে থাকে। বা গ্যাসের ক্ষেত্রে সেটা কত চাপে রয়েছে সেই চাপটাও কিন্তু এইভাবে মেনশন করা হয়ে থাকে। যেমন দেখো, জিঙ্ক একটি উলম্ব রেখা, জিঙ্ক 2+ আয়ন, এর গাঢ়ত্ব 1 মোলার, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জিঙ্ক 2+ আয়ন, তার পাশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 মোলার গাঢ়ত্বটা মেনশন করা হয়েছে। তারপরে দুটি উলম্ব রেখা, এটা লবণ সেতু বোঝাচ্ছে। তারপর হচ্ছে কপার 2+ আয়ন, এটাও ধরা যাক 1 মোলার দ্রবণ রয়েছে, তাহলে এর গাঢ়ত্বটাও এইভাবে দেখানো হলো। এবারে একটা উলম্ব রেখা, তারপরে হচ্ছে কপার। তাহলে আমি যদি এটাকে একটা জেনারেল রিপ্রেজেন্টেশন দেখাই, তাহলে দেখো এরকম হচ্ছে M1, এটা একটা ধাতু, তারপর একটা উলম্ব রেখা, তারপর হচ্ছে M1N+, তারপর দুটি উলম্ব রেখা, তারপর হচ্ছে M2N+, তারপর একটি উলম্ব রেখা, তারপর হচ্ছে M2। M1 আর M2 এরা হচ্ছে ধাতু, আর M1N+ এটা হচ্ছে ধাতব আয়ন, M2N+ এটাও হচ্ছে ধাতব আয়ন। তাহলে ধাতু আর ধাতব আয়ন, এদের মাঝে একটি উলম্ব রেখা, এদিকেও ধাতব আয়ন আর ধাতুর মাঝে একটি উলম্ব রেখা। আর এই যে এটা হচ্ছে জারণ অর্ধকোষ বা অ্যানোড, এরপর হচ্ছে লবণ সেতু, তারপর হচ্ছে বিজারণ অর্ধকোষ বা ক্যাথোড। তাহলে এইভাবে আমরা গ্যালভানীয় কোষকে রিপ্রেজেন্ট করে থাকি। দেখো, প্রথমে রয়েছে লবণ সেতু, লবণ সেতুর বাম দিকে হচ্ছে জারণ অর্ধকোষ বা অ্যানোড এবং ডান দিকে রয়েছে বিজারণ অর্ধকোষ বা ক্যাথোড। এবার জারণ অর্ধকোষকে কিভাবে লিখছি, প্রথমে ধাতুর চিহ্ন এবং তারপর সেই ধাতুটা যে তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে আংশিক নিমজ্জিত করা হয়েছে সেই দ্রবণের সংকেত। যেমন জিঙ্ক দণ্ড জিঙ্ক সালফেট দ্রবণে নিমজ্জিত রয়েছে, তাই জিঙ্ক আর জিঙ্ক সালফেট এবং এদের মাঝে একটি উলম্ব রেখা। একটি উলম্ব রেখা কখন ব্যবহার করা হচ্ছে, দুটো আলাদা দশা বোঝানোর জন্য একটি উলম্ব রেখা ব্যবহার করা হচ্ছে। তারপরে দেখো ডান দিকে বিজারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষের ক্ষেত্রে প্রথমে আমরা লিখছি তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ যার মধ্যে ধাতব দণ্ডটা নিমজ্জিত রয়েছে, যেমন এখানে কপার সালফেট দ্রবণ, এবং তারপরে হচ্ছে সেই ধাতুর চিহ্ন অর্থাৎ কপার, এবং এদের মাঝেও একটি উলম্ব রেখা রয়েছে। আর একটা জিনিস এখানে মনে রাখার জন্য বলি, দেখো গ্যালভানীয় কোষের ক্ষেত্রে তাহলে বাঁ দিকে কি ঘটছে, জারণ ঘটছে, বাম দিকে রয়েছে জারণ অর্ধকোষ, ডান দিকে বিজারণ অর্ধকোষ, আর যে তড়িৎদ্বারে জারণ ঘটে সেটা হচ্ছে অ্যানোড। এটাকে খুব সহজে মনে রাখা যায় লোন, এটা তোমরা মনে রাখতে পারো। দেখো লোন, এখানে L ফর লেফট অর্থাৎ বাম দিক, O ফর অক্সিডেশন অর্থাৎ জারণ, A ফর অ্যানোড, জারণ যে তড়িৎদ্বারে ঘটে সেটা হচ্ছে অ্যানোড, N ফর নেগেটিভ। এটা তোমরা মনে রাখলে কখনোই এটা ভুল হবে না। দেখো বাম দিকে রয়েছে জারণ অর্ধকোষ, বাম দিকে জারণ ঘটছে, বাম দিকে যে তড়িৎদ্বার সেটা হচ্ছে অ্যানোড এবং যে তড়িৎদ্বারে জারণ ঘটে সেটাই হচ্ছে অ্যানোড, আর এখানে অ্যানোড হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত, লোন, LOAN, L ফর লেফট, O ফর অক্সিডেশন, A ফর অ্যানোড আর N ফর নেগেটিভ। তাহলে গ্যালভানীয় কোষের ক্ষেত্রে বাম দিকে জারণ ঘটছে, বাম দিকে অক্সিডেশন এবং সেটা হচ্ছে অ্যানোড, আর অ্যানোড হচ্ছে নেগেটিভ আধানগ্রস্ত। তাহলে ড্যানিয়েল কোষের সাংকেতিক প্রকাশটা আমরা কি পেলাম, জিঙ্ক সলিড একটি উলম্ব রেখা, জিঙ্ক সালফেট অ্যাকুয়াস দুটি উলম্ব রেখা, কপার সালফেট অ্যাকুয়াস একটি উলম্ব রেখা, কপার সলিড। আর যদি আমরা এগুলোকে আয়ন হিসেবে লিখি, যে আয়নটা তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, সেক্ষেত্রে আমরা কি লিখব, জিঙ্ক সলিড একটি উলম্ব রেখা, জিঙ্ক 2+ আয়ন অ্যাকুয়াস দুটি উলম্ব রেখা, কপার 2+ আয়ন অ্যাকুয়াস একটি উলম্ব রেখা, কপার সলিড। মাঝখানে যে দুটি উলম্ব রেখা রয়েছে এটা হচ্ছে লবণ সেতু বোঝাচ্ছে, বাম দিকে হচ্ছে জারণ অর্ধকোষ বা অ্যানোড, আর ডান দিকে রয়েছে বিজারণ অর্ধকোষ বা
ক্যাথোড। এবং এই যে সাংকেতিক প্রকাশ, এই সাংকেতিক প্রকাশ থেকে কিন্তু এই কোষেতে কি বিক্রিয়া সংঘটিত হচ্ছে, অ্যানোডে কি বিক্রিয়া ঘটছে, ক্যাথোডে কি বিক্রিয়া ঘটছে, সব কিছুই কিন্তু বলা যায়। যেমন দেখো এখানে রয়েছে বাম দিকে জারণ অর্ধকোষ, অ্যানোড, অ্যানোডে জারণ ঘটছে, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আয়ন হচ্ছে, তাহলে এখানে জারণ অর্ধকোষ বিক্রিয়া বা অ্যানোডে কি বিক্রিয়া ঘটছে, অ্যানোডে যে বিক্রিয়াটা হচ্ছে সেটা হচ্ছে জিঙ্ক সলিড, সেখান থেকে জিঙ্ক 2+ অ্যাকোয়াস প্লাস 2 ইলেকট্রন, এটা হচ্ছে জারণ অর্ধকোষ বিক্রিয়া। ডান দিকে বিজারণ অর্ধকোষ রয়েছে ক্যাথোড, ক্যাথোডে কি বিক্রিয়া ঘটছে, বিজারণ ঘটছে, কপার 2+ থেকে কপার, তাহলে কপার 2+ অ্যাকোয়াস প্লাস 2 ইলেকট্রন, দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে, এই বিজারণ বিক্রিয়াটা ঘটছে। তাহলে দেখো সেল রিপ্রেজেন্টেশন থেকে আমরা খুব সহজেই কি বিক্রিয়া ঘটছে, জারণ বিজারণ তো ঘটছে, অ্যানোডে জারণ ঘটছে, ক্যাথোডে বিজারণ ঘটছে, এবং কি বিক্রিয়া হচ্ছে সেটাও দেখাতে পারবো। আর এই দুটো বিক্রিয়াকে আমরা যোগ করে দিলেই কোষ বিক্রিয়াটা পেয়ে যাব। কোষ বিক্রিয়া তাহলে কি হচ্ছে, দেখো এখানে ইলেকট্রন নাম্বার সমান আছে, অ্যানোড বিক্রিয়াতেও দুটো ইলেকট্রন, ক্যাথোড বিক্রিয়াতেও দুটো ইলেকট্রন। যে ক্ষেত্রে ইলেকট্রন নাম্বার সমান থাকবে না সেক্ষেত্রে উপযুক্ত ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে যে কোনো একটি বিক্রিয়াকে বা প্রয়োজন হলে দুটো বিক্রিয়াকেই গুণ করে দিয়ে ইলেকট্রন সংখ্যাটা আমরা সমান করে নেব, যার ফলে ফাইনাল যে সেল রিয়াকশানটা পাওয়া যাবে সেখানে ইলেকট্রন নাম্বারটা কিন্তু থাকবে না। দেখো এখান থেকে তাহলে কি পাবো, জিঙ্ক সলিড প্লাস কপার 2+ অ্যাকোয়াস, জিঙ্ক 2+ অ্যাকোয়াস প্লাস কপার সলিড, এটা হচ্ছে কোষ বিক্রিয়া। তাহলে একটি গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ থেকে সেই কোষে কি বিক্রিয়া সংঘটিত হচ্ছে এবং সম্পূর্ণ কোষ বিক্রিয়ার সমীকরণ জানা যায়। একইভাবে কোনো কোষ বিক্রিয়া দেওয়া থাকলে সেখান থেকেও কিন্তু গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ করা যেতে পারে। তাহলে আমরা একটা উদাহরণ দেখে নেব। দেখো একটা কোষ বিক্রিয়া দেওয়া রয়েছে, কোষ বিক্রিয়াটা হচ্ছে Fe সলিড প্লাস কপার সালফেট অ্যাকোয়াস, সেখান থেকে FeSO4 অ্যাকোয়াস প্লাস কপার সলিড। এবার এখান থেকে গ্যালভানীয় কোষটিকে সাংকেতিকভাবে প্রকাশ করতে হবে। দেখো এখানে আমরা কি দেখছি, Fe সলিড প্লাস এখানে যে আয়নটা তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণ করছে সেটা হচ্ছে কপার 2+ আয়ন, তাহলে কপার 2+ অ্যাকোয়াস, এখানে FeSO4 থেকে তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণ করছে Fe2+ আয়ন অ্যাকোয়াস প্লাস কপার সলিড। এবারে এখানে তাহলে আয়রন, এখানে অক্সিডেশন নাম্বার জারণ সংখ্যা 0, তাহলে 0 থেকে +2 হচ্ছে, তাহলে এটা কি ঘটছে, এটা জারণ ঘটছে। আর কপার 2+ সেখান থেকে 0 বিজারণ, তাহলে জারণ কোথায় ঘটবে, জারণ অ্যানোডে ঘটবে, তাহলে জারণ অর্ধকোষ বিক্রিয়া হচ্ছে Fe সলিড, সেখান থেকে Fe2+ অ্যাকোয়াস প্লাস 2 ইলেকট্রন। ক্যাথোড বিক্রিয়া কি হবে, ক্যাথোডে বিজারণ ঘটবে, দেখো কপার 2+ অ্যাকোয়াস দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার সলিড, তাহলে এটা হচ্ছে জারণ অর্ধকোষ বিক্রিয়া আর এটা হচ্ছে বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। এবার দেখো গ্যালভানীয় কোষটাকে সাংকেতিকভাবে প্রকাশ করা হবে। মাঝখানে লবণ সেতুটা দেওয়া হলো, লবণ সেতুর বাম দিকে থাকবে জারণ অর্ধকোষ। জারণ অর্ধকোষকে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে, প্রথমে ধাতুর চিহ্ন Fe সলিড, তারপর একটি উলম্ব রেখা, তারপর হচ্ছে Fe2+ অ্যাকোয়াস, এটা হচ্ছে জারণ অর্ধকোষ, এটা হচ্ছে লবণ সেতু। ডান দিকে বিজারণ অর্ধকোষ, সেখানে কি রয়েছে, কপার 2+ অ্যাকোয়াস, একটি উলম্ব রেখা, তারপর রয়েছে কপার সলিড। তাহলে এইভাবে কোষ বিক্রিয়া দেওয়া থাকলেও আমরা সেখান থেকে অ্যানোডে কি বিক্রিয়া ঘটছে, ক্যাথোডে কি বিক্রিয়া ঘটছে সেই বিক্রিয়ার সমীকরণ পাবো এবং আমরা সেই কোষটাকে সাংকেতিকভাবে প্রকাশ করতে পারবো। আর একটা এক্সাম্পল দেখো, এখানে গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশটা দেওয়া রয়েছে, টিন, একটি উলম্ব রেখা, তারপর টিন 2+, তারপর হচ্ছে লবণ সেতু, গোল্ড 3+, একটি উলম্ব রেখা,
গোল্ড। এটা হচ্ছে সাংকেতিক প্রকাশটা দেওয়া রয়েছে। এবার এখান থেকে অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়াটা লিখতে হবে। তাহলে দেখো, এটা লবণ সেতু, আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, এটা জেনেই গেছি। লবণ সেতুর বাম দিকে কি রয়েছে? জারণ অর্ধকোষ অর্থাৎ অ্যানোড, আর ডান দিকে কি রয়েছে? বিজারণ অর্ধকোষ অর্থাৎ ক্যাথোড। তাহলে অ্যানোডে কি বিক্রিয়া ঘটছে? অ্যানোড বিক্রিয়া বা জারণ অর্ধকোষ বিক্রিয়া। দেখো, টিন দুটো ইলেকট্রন বর্জন করে টিন 2+ প্লাস 2 ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, এখানে জারণ ঘটছে, অ্যানোডে জারণ সংঘটিত হয়, আর এইটাই হচ্ছে জারণ অর্ধকোষ বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া বা বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, সেখানে কি ঘটছে? এই যে Au3+, গোল্ড 3+, 3টে ইলেকট্রন গ্রহণ করে গোল্ডে পরিণত হচ্ছে, এখানে বিজারণ ঘটছে এবং এটাই হচ্ছে বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। এবার দেখো, সম্পূর্ণ কোষ বিক্রিয়াটা পেতে গেলে জারণ অর্ধকোষ বিক্রিয়া এবং বিজারণ অর্ধকোষ বিক্রিয়াকে যোগ করতে হবে। দেখো, এখানে কিন্তু ইলেকট্রন সংখ্যাটা সমান নেই। অ্যানোড বিক্রিয়ার ক্ষেত্রে এখানে 2 ইলেকট্রন, ক্যাথোড বিক্রিয়াতে এখানে রয়েছে 3 ইলেকট্রন। ইলেকট্রন নাম্বার আমাকে সমান করতে হবে। তাহলে এই সমীকরণটা আমি 1 নম্বর নাম দিলাম, আর এই সমীকরণটা আমি 2 নম্বর নাম দিলাম। এবার 1 নম্বর সমীকরণকে আমি 3 দিয়ে গুণ করে দিলাম, 2 নম্বর সমীকরণকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম। এই জিনিসগুলো তোমরা সবাই জানো, বুঝতেই পারছো। আমি ইলেকট্রন সংখ্যাটা সমান করার জন্যই এটা করলাম। তাহলে এখান থেকে আমি কি পেলাম? দেখো, অ্যানোড বিক্রিয়াটা তাহলে এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 3Sn, সেখান থেকে 3Sn2+ প্লাস 6 ইলেকট্রন। আর ক্যাথোড বিক্রিয়া যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 2Au3+ প্লাস 6 ইলেকট্রন, সেখান থেকে 2Au। তাহলে এবার আমি যোগ করে দিচ্ছি, ইলেকট্রন সংখ্যাটা আর কোষ বিক্রিয়া থাকবে না, এখানে কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো 3Sn প্লাস 2Au3+, সেখান থেকে 3Sn2+ প্লাস 2Au। এটা হচ্ছে কোষ বিক্রিয়া। তাহলে এইভাবে গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ দেওয়া থাকলে জারণ অর্ধকোষ বিক্রিয়া, বিজারণ অর্ধকোষ বিক্রিয়া এবং সম্পূর্ণ কোষ বিক্রিয়াটা জানা যাবে। আবার যদি কোষ বিক্রিয়া দেওয়া থাকে, সেখান থেকেও আমরা গ্যালভানীয় কোষটিকে সাংকেতিকভাবে প্রকাশ করতে পারবো। এবার আমরা আজকের ক্লাসের নেক্সট টপিক প্রমাণ তড়িৎদ্বার বিভব বা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল নিয়ে আলোচনা করব। দেখো, আগের দিনকে আমরা ইলেকট্রোড পোটেনশিয়াল বা তড়িৎদ্বার বিভব নিয়ে আলোচনা করেছিলাম, তড়িৎদ্বার বিভব উৎপত্তির ব্যাখ্যা দেখেছিলাম। কি দেখেছিলাম একবার ছোট করে বলে দিই। দেখো, ছবিটা এখানে দেওয়াই রয়েছে। এখানে কি হচ্ছে? বাম দিকে জারণ অর্ধকোষ, ডান দিকে বিজারণ অর্ধকোষ। বাম দিকে রয়েছে জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্কের দণ্ড আংশিক নিমজ্জিত রয়েছে, এবং এখানে যখন পরিবাহী তারে সংযোগ স্থাপন করা হচ্ছে তখন জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে আসছে, এবং এটা হচ্ছে অ্যানোড। অ্যানোড নেগেটিভ আধানগ্রস্ত, এখানে জারণ সংঘটিত হচ্ছে। সেই জারণ অর্ধকোষ বিক্রিয়াটা হচ্ছে জিঙ্ক সলিড, সেখান থেকে জিঙ্ক 2+ অ্যাকুয়াস প্লাস 2 ইলেকট্রন, এবং এই ইলেকট্রন জিঙ্ক দণ্ডে রয়েছে। আর জিঙ্ক তড়িৎদ্বার থেকে ইলেকট্রন পরিবাহী তারের মধ্য দিয়ে কপার তড়িৎদ্বারের দিকে প্রবাহিত হচ্ছে। আর কপার সালফেট দ্রবণে উপস্থিত কপার 2+ আয়ন সেই ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে এবং কপার দণ্ডের গায়ে জমা হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ক্যাথোড। এখানে বিজারণ সংঘটিত হচ্ছে এবং বিজারণ বিক্রিয়াটা হচ্ছে কপার 2+ অ্যাকুয়াস প্লাস 2 ইলেকট্রন, সেখান থেকে কপার সলিড। আর এর ফলে যেটা ঘটছে সেটা হচ্ছে জিঙ্ক দণ্ড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে আর কপার দণ্ডের ওজন বৃদ্ধি হচ্ছে। অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, প্রচলিত নিয়ম অনুযায়ী তড়িৎ প্রবাহিত হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। এবং এর ফলে যেটা দেখা গেল যে আস্তে আস্তে জিঙ্ক সালফেট দ্রবণে পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে, কারণ জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে আসছে, আর আস্তে আস্তে পজিটিভ চার্জ এই দ্রবণে বেড়ে যাচ্ছে। আর জিঙ্ক দণ্ডে রয়েছে ইলেকট্রন, অর্থাৎ জিঙ্ক দণ্ডে রয়েছে নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ, এর ফলে একটা
বিপরীত আধানজনিত দ্বিস্তর গঠন হচ্ছে, নেগেটিভ চার্জ, তার আশেপাশে পজিটিভ চার্জ, যার ফলে বিপরীত আধানজনিত একটা দ্বিস্তর গঠন হচ্ছে এবং এর ফলে তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা বলছি তড়িৎদ্বার বিভব। এইভাবে এক্ষেত্রে তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে, জিঙ্ক তড়িৎদ্বারের ক্ষেত্রে তড়িৎদ্বার বিভব। আবার কপার সালফেট দ্রবণে কি ঘটছে, কপার 2+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়ে কপার দণ্ডের গায়ে জমা হচ্ছে এবং এই ক্যাথোড কপার তড়িৎদ্বার এখানে রয়েছে পজিটিভ চার্জ, আর এই দ্রবণে সালফেট আয়ন বেশি রয়েছে, অর্থাৎ নেগেটিভ চার্জ বেড়ে যাচ্ছে। তাহলে কপার সালফেট দ্রবণে নেগেটিভ চার্জ বেড়ে যাচ্ছে, যার ফলে এখানেও কি হচ্ছে, একটা বিপরীত আধানজনিত দ্বিস্তর তৈরি হচ্ছে, তার ফলে তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে এবং এটাকে বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব। এক্ষেত্রে কপার তড়িৎদ্বারের ক্ষেত্রে তড়িৎদ্বার বিভব উৎপন্ন হচ্ছে। তাহলে এই ছিল আমাদের তড়িৎদ্বার বিভব উৎপত্তির ব্যাখ্যা। এবার তড়িৎদ্বার বিভবকে আমরা দেখেছিলাম যে ক্যাপিটাল ই দিয়ে তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়ালকে প্রকাশ করা হয়ে থাকে। আজকে আলোচনা করছি প্রমাণ তড়িৎদ্বার বিভব বা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। এই ক্যাপিটাল ই এর মাথায় একটা নট বা 0 যখন লাগিয়ে দেওয়া হবে তখন আমরা এটাকে বলবো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বা প্রমাণ তড়িৎদ্বার বিভব। প্রমাণ অবস্থা বলতে কি বোঝাচ্ছে মনে রাখতে হবে আমাদের। প্রমাণ অবস্থা বা স্ট্যান্ডার্ড কন্ডিশন, টেম্পারেচার যখন 298 কেলভিন অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কেলভিন স্কেলে 298 কেলভিন। দ্রবণের গাঢ়ত্ব অর্থাৎ কনসেন্ট্রেশন 1 মোলার অর্থাৎ 1 মোল পার লিটার এবং গ্যাসের ক্ষেত্রে চাপ 1 অ্যাটমসফিয়ার। এগুলো হচ্ছে প্রমাণ অবস্থা বা স্ট্যান্ডার্ড কন্ডিশন। এই অবস্থায় যে তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব এবং এটাকে আমরা এই E0 বা E0 এভাবে রিপ্রেজেন্ট করে থাকি। দেখো আগের দিনকে আমরা কি দেখেছিলাম যে এই যে জিঙ্ক তড়িৎদ্বারে তড়িৎ বিভব সৃষ্টি হচ্ছে, এক্ষেত্রে যেহেতু অক্সিডেশন হচ্ছে সেটাকে আমরা বলছিলাম জারণ বিভব বা অক্সিডেশন পোটেনশিয়াল। আর এই যে বিজারণ অর্ধকোষ রয়েছে এখানে ক্যাথোডে অর্থাৎ কপার তড়িৎদ্বারে যে বিভব সৃষ্টি হচ্ছে, যেখানে বিজারণ ঘটছে, সেটাকে বলা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল বা বিজারণ বিভব। এবং জারণ আর বিজারণ বিপরীত প্রক্রিয়া, সেই জন্য কোনো নির্দিষ্ট তড়িৎদ্বারের ক্ষেত্রে জারণ বিভবের মান এবং বিজারণ বিভবের মান সমান হয়, কিন্তু তারা বিপরীত চিহ্নযুক্ত হয়ে থাকে। তাহলে আমরা এটাই পেয়েছিলাম যে ই অক্সিডেশন ইকুয়ালস টু মাইনাস ই রিডাকশন, অর্থাৎ জারণ বিভব কোনো একটি নির্দিষ্ট তড়িৎদ্বারের ক্ষেত্রে জারণ বিভব সমান হচ্ছে মাইনাস বিজারণ বিভব। এদের ভ্যালু এক মানে সমান, কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হয়ে থাকে। একইভাবে যখন আমরা স্ট্যান্ডার্ড কন্ডিশনে এই তড়িৎদ্বার বিভবের কথা বলবো তখন E0 অক্সিডেশন সমান হচ্ছে মাইনাস E0 রিডাকশন। আর কি আগের দিন পেয়েছিলাম, ই সেল কোষ বিভব সমান হচ্ছে ই অক্সিডেশন অফ অ্যানোড, অ্যানোডে অক্সিডেশন হয়, প্লাস ই রিডাকশান অফ ক্যাথোড, ক্যাথোডে রিডাকশান হয়। এবং যেহেতু ই অক্সিডেশন সমান মাইনাস ই রিডাকশান, তাহলে এটাকে আমরা লিখব মাইনাস ই রিডাকশান অফ অ্যানোড প্লাস ই রিডাকশান অফ ক্যাথোড। এবার এখান থেকে আমরা পেয়েছিলাম ই রিডাকশান অফ ক্যাথোড মাইনাস ই রিডাকশান অফ অ্যানোড। আর এটাকেই লেখা হয়ে থাকে ই সেল সমান ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। আর ক্যাথোড ডান দিকে রয়েছে রাইট সাইড, অ্যানোড বাম দিকে রয়েছে লেফট সাইড, সেজন্য ই সেল সমান ই আর মাইনাস ই এল। যখন আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভবের কথা বলবো সেক্ষেত্রে আমরা কি লিখব, E0 সেল সমান E0 আর রাইট মাইনাস E0 লেফট, বা E0 সেল আমি এখানেই দেখাচ্ছি E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। এবং এই যে E0 ক্যাথোড আর E0 অ্যানোড এক্ষেত্রে কিন্তু প্রমাণ বিজারণ বিভবের কথা বলা হচ্ছে। আমি আগের দিনও বলেছিলাম, আজও বলছি, কনভেনশন অনুযায়ী
যখন আমরা তড়িৎদ্বার বিভবের কথা বলছি বা এই প্রমাণ তড়িৎদ্বার বিভবগুলো লেখা হয়েছে, এগুলো কিন্তু রিডাকশন পোটেনশিয়াল অর্থাৎ প্রমাণ বিজারণ বিভবের কথা এখানে মেনশন করা হচ্ছে। তাহলে E0 শেল সমান E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড সমান E0 রাইট মাইনাস E0 লেফট। ডান দিকে রয়েছে ক্যাথোড, বাম দিকে রয়েছে অ্যানোড, সেজন্য E ক্যাথোড মাইনাস E অ্যানোড। আর যখন স্ট্যান্ডার্ড কন্ডিশন তখন আমরা E এর মাথায় একটা 0 বা নট বসাচ্ছি, সেটার বোঝানো হচ্ছে যে প্রমাণ অবস্থায় তড়িৎদ্বার বিভব, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। তাহলে আমরা দেখছি যে E0 শেল সমান E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। এবং আগের দিনকে যখন তড়িৎদ্বার বিভব আলোচনা করেছি তখন আমি বলেছিলাম যে E সেল সমান E ক্যাথোড মাইনাস E অ্যানোড। এই E সেল এটাকে বলা হচ্ছে কোষ বিভব বা তড়িৎচালক বল, কোষের EMF ইলেকট্রোমোটিভ ফোর্স। এবং E0 সেল এটাকে বলা হয় কোষের প্রমাণ তড়িৎচালক বল বা EMF। এবার দেখো E0 M2 প্লাস M, আমি কোনো একটা ধাতুর ক্ষেত্রে বলছি M2 প্লাস M, এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভবের মান বোঝাচ্ছে। কারণ M2 প্লাস থেকে M হয়েছে, অর্থাৎ জারণ সংখ্যা +2 থেকে 0 হয়েছে, জারণ সংখ্যা কমছে মানেই বিজারণ হচ্ছে। আর এটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভবের মান, কারণ এখানে M2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে M এ পরিণত হচ্ছে, M2 প্লাস থেকে M হচ্ছে। তার মানে এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়াল, প্রমাণ বিজারণ বিভব বোঝাচ্ছে। তাহলে এইভাবে যখন রিপ্রেজেন্ট করা হবে তখন আমরা দেখেই বুঝতে পারবো যে সেটা কি বোঝাচ্ছে, প্রমাণ বিজারণ বিভব বোঝাচ্ছে। এবং এখানে কয়েকটা পয়েন্ট আমরা দেখব। দেখো, কোনো গ্যালভানীয় কোষ গঠন করার সময় আমরা এই প্রমাণ বিজারণ বিভবের মান থেকেই কিন্তু কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড সেটা নির্ধারণ করতে পারবো। দেখো, যে তড়িৎদ্বারের ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভব স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়াল এই ভ্যালুটা কম, সেটি হচ্ছে অ্যানোড। এবং যে ক্ষেত্রে এই ভ্যালুটা বেশি সেটি ক্যাথোড হিসেবে কাজ করে। যেমন দেখো, ড্যানিয়েল কোষের ক্ষেত্রে E0 জিঙ্ক 2 প্লাস জিঙ্ক, এটা একটা তড়িৎদ্বার, এই ভ্যালুটা হচ্ছে -0.76 ভোল্ট। আর E0 কপার 2 প্লাস কপার, এটা আর একটা তড়িৎদ্বার, এর ভ্যালু হচ্ছে +0.34 ভোল্ট। তাহলে এই যে দুটো ভ্যালু, দুটোই কিন্তু প্রমাণ বিজারণ বিভবের মান এখানে দেওয়া আছে। দেখো, জিঙ্ক 2 প্লাস জিঙ্ক +2 থেকে 0, অর্থাৎ এটাও প্রমাণ বিজারণ বিভবের মান। এখানেও কপার 2 প্লাস কপার, অর্থাৎ +2 থেকে 0, তার মানে এটাও হচ্ছে প্রমাণ বিজারণ বিভবের মান। এবার এই যে দুটো E0 ভ্যালু, এই দুটো ভ্যালু দেখেই আমরা কিন্তু কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড সেটা নির্ধারণ করতে পারবো। দেখো, যে ক্ষেত্রে এই ভ্যালুটা কম সেটা অ্যানোড তড়িৎদ্বার, আর যে ক্ষেত্রে এই ভ্যালুটা বেশি সেটা ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে কাজ করছে। আর একটা পয়েন্ট আমরা এখানে মনে রাখবো, গ্যালভানীয় কোষ গঠন করার সময়, মানে সেটাকে সাংকেতিকভাবে প্রকাশ করার সময় E0 সেল সমান আমরা জানি E0 রাইট মাইনাস E0 লেফট, অর্থাৎ E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। এই E0 সেলের ভ্যালুটা যদি ক্যালকুলেট করা হয় এবং সেই মানটা যদি পজিটিভ আসে, ধনাত্মক আসে, তাহলে বুঝতে হবে যে গ্যালভানীয় কোষের গঠনটা সঠিক হয়েছে এবং সেই অনুযায়ী যে কোষ বিক্রিয়া ঘটছে সেই কোষ বিক্রিয়াটা স্পন্টেনিয়াস হবে, অর্থাৎ স্বতঃস্ফূর্ত বিক্রিয়া সংঘটিত হবে। আর যদি E0 সেলের ভ্যালুটা নেগেটিভ আসে সেক্ষেত্রে কিন্তু কোষের গঠনটা সঠিক হয়নি, অর্থাৎ এক্ষেত্রে এই তড়িৎদ্বারগুলোকে পারস্পরিক অবস্থান পরিবর্তন করে আবার যখন ক্যালকুলেট করা হবে তখন পজিটিভ আসবে, আর তখন কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে। দেখো, প্রশ্নটা দেখো, বলছে কপার 2 প্লাস কপার অর্ধকোষের প্রমাণ তড়িৎদ্বার বিভব +0.34 ভোল্ট বলতে কি বোঝায়? দেখো, এখানে কি ঘটছে আমরা বুঝতেই পারছি। কপার 2 প্লাস অ্যাকুয়াস +2 ইলেকট্রন, সেখান থেকে কপার সলিড, অর্থাৎ এখানে বিজারণ সংঘটিত হচ্ছে। প্রমাণ তড়িৎদ্বার বিভব, অর্থাৎ এখানে প্রমাণ বিজারণ বিভবের কথাই বলা হচ্ছে। এবং প্রমাণ অবস্থা মানে আমরা জানি 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আর দ্রবণের গাঢ়ত্ব হচ্ছে 1 মোলার।
তাহলে কপার 2 প্লাস কপার অর্ধকোষের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান প্লাস 0.34 ভোল্ট বলতে বোঝায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কপার 2 প্লাস আয়নের 1 মোলার গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণে কপার দণ্ড নিমজ্জিত করলে যে তড়িৎ বিভবের সৃষ্টি হয় তার মান প্লাস 0.34 ভোল্ট। এবার আমরা কয়েকটা প্রশ্নোত্তর একটু দেখে নেব। দেখো, একটা গ্যালভানীয় কোষে এই বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে E0 সেলের ভ্যালুটা আমাদের বের করতে হবে। দেখো, এখানে E0 ক্রোমিয়াম 3 প্লাস ক্রোমিয়াম এই ভ্যালুটা দেওয়া রয়েছে, অর্থাৎ প্রমাণ তড়িৎদ্বার বিভব, এখানে প্রমাণ বিজারণ বিভবের মান দেওয়া রয়েছে। এক্ষেত্রে E0 ক্যাডমিয়াম 2 প্লাস ক্যাডমিয়াম, এক্ষেত্রেও প্রমাণ বিজারণ বিভবের মান দেওয়া রয়েছে। এবার দেখো বিক্রিয়াটা কি ঘটছে। 2 ক্রোমিয়াম সলিড প্লাস 3 ক্যাডমিয়াম 2 প্লাস অ্যাকোয়াস, সেখান থেকে 2 ক্রোমিয়াম 3 প্লাস অ্যাকোয়াস প্লাস 3 ক্যাডমিয়াম সলিড। তাহলে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা 0, সেখান থেকে প্লাস 3 হয়েছে, অর্থাৎ এখানে যেটা হচ্ছে জারণ সংঘটিত হয়েছে। আর ক্যাডমিয়াম প্লাস 2 থেকে 0 বিজারণ সংঘটিত হয়েছে। তাহলে জারণ অর্ধকোষ বিক্রিয়া, বিজারণ অর্ধকোষ বিক্রিয়াটা দেখে নেব। জারণ অর্ধকোষ বিক্রিয়া বা অ্যানোড বিক্রিয়া যেটা, সেখানে কি ঘটছে, ক্রোমিয়াম সলিড, সেখান থেকে ক্রোমিয়াম 3 প্লাস অ্যাকোয়াস প্লাস হচ্ছে 3 ইলেকট্রন। আর ক্যাথোড বিক্রিয়া বা বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, এখানে ক্যাডমিয়াম 2 প্লাস অ্যাকোয়াস সেই ইলেকট্রন গ্রহণ করছে, 2টো ইলেকট্রন গ্রহণ করছে, 2টো ইলেকট্রন গ্রহণ করে ক্যাডমিয়াম সলিড। এবারে সম্পূর্ণ কোষ বিক্রিয়াটা কিভাবে পাওয়া যাচ্ছে। দেখো, এখানে ক্যাথোড বিক্রিয়াতে 2টো ইলেকট্রন আর অ্যানোড বিক্রিয়াতে 3টে ইলেকট্রন রয়েছে। তাহলে এই অ্যানোড বিক্রিয়া আর ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়াকে 2 দিয়ে গুণ করলাম, ক্যাথোড বিক্রিয়াকে 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এবার কি দাঁড়ালো, 2 ক্রোমিয়াম সলিড, সেখান থেকে 2 ক্রোমিয়াম 3 প্লাস অ্যাকোয়াস প্লাস 6 ইলেকট্রন। ক্যাথোড বিক্রিয়া কি পেলাম, 3 ক্যাডমিয়াম 2 প্লাস অ্যাকোয়াস প্লাস 6 ইলেকট্রন, সেখান থেকে 3 ক্যাডমিয়াম সলিড। এবং সম্পূর্ণ কোষ বিক্রিয়া যেটা পাওয়া গেল, দেওয়াই রয়েছে ওপরে, কিভাবে পাওয়া যাচ্ছে আমি দেখাচ্ছি। 2 ক্রোমিয়াম সলিড প্লাস 3 ক্যাডমিয়াম 2 প্লাস অ্যাকোয়াস, সেখান থেকে 2 ক্রোমিয়াম 3 প্লাস অ্যাকোয়াস প্লাস হচ্ছে 3 ক্যাডমিয়াম সলিড। তাহলে এইভাবে আমরা বিক্রিয়াটা থেকে অ্যানোডে কি বিক্রিয়া ঘটছে, ক্যাথোডে কি বিক্রিয়া ঘটছে এবং কিভাবে কোষ বিক্রিয়াটা পাওয়া যাচ্ছে সেটা দেখালাম। এবারে যেটা আমাদের কাজ সেটা হচ্ছে E0 সেল বের করতে হবে। দেখো, E0 সেল সমান হচ্ছে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। ক্যাথোডে কি রয়েছে, ক্যাথোডে হচ্ছে তোমার ক্যাডমিয়াম 2 প্লাস ক্যাডমিয়াম, তার মানে E0 ক্যাডমিয়াম 2 প্লাস ক্যাডমিয়াম মাইনাস অ্যানোডে কি রয়েছে, E0 ক্রোমিয়াম 3 প্লাস ক্রোমিয়াম। এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রমাণ বিজারণ বিভবের মান দেওয়া রয়েছে। তাহলে এই ভ্যালুটা কত রয়েছে, মাইনাস 0.40 মাইনাস অফ, এটা রয়েছে মাইনাস 0.74। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে কত পাবো, 0.74 মাইনাস 0.40, তাহলে 0.34 প্লাস 0.34 ভোল্ট। তাহলে E0 সেল সমান আমরা কত পাচ্ছি, প্লাস 0.34 ভোল্ট। দ্বিতীয় প্রশ্নটা দেখো, এখানেও একটা কোষ বিক্রিয়া দেওয়া রয়েছে, E0 ভ্যালুগুলো দেওয়া রয়েছে, E0 সেল বের করতে হবে এবং সেল রিপ্রেজেন্টেশন অর্থাৎ সাংকেতিকভাবে গ্যালভানীয় কোষটিকে রিপ্রেজেন্ট করতে হবে, সাংকেতিকভাবে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে আমরা এই বিক্রিয়া থেকে অ্যানোড বিক্রিয়া আর ক্যাথোড বিক্রিয়াটা লিখে নিচ্ছি। দেখো, 0 থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে, তাহলে অক্সিডেশন নাম্বার বেড়েছে, অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি মানে জারণ ঘটছে। তাহলে অ্যানোড রিয়াকশান কি হচ্ছে, অ্যানোড রিয়াকশান হচ্ছে জিঙ্ক সলিড থেকে জিঙ্ক 2 প্লাস অ্যাকোয়াস প্লাস হচ্ছে 2 ইলেকট্রন।
ক্যাথোড বিক্রিয়া কি ঘটছে? ক্যাথোড বিক্রিয়া সিলভার +1 থেকে 0 হচ্ছে, তাহলে Ag প্লাস অ্যাকুয়াস একটা ইলেকট্রন গ্রহণ করে Ag সলিড। এবার এক্ষেত্রে দেখো ইলেকট্রন নাম্বার সমান করতে হলে শুধুমাত্র ক্যাথোড বিক্রিয়াটাকে আমরা 2 দিয়ে গুণ করলেই ইলেকট্রন নাম্বার সমান হয়ে যাবে, এবং তাহলে আমরা এখান থেকে যেটা পাবো আমি একেবারে যোগ করে দেখাচ্ছি। জিঙ্ক সলিড প্লাস ক্যাথোড বিক্রিয়াকে 2 দিয়ে গুণ করছি 2Ag প্লাস অ্যাকুয়াস। এবার এখান থেকে জিঙ্ক 2 প্লাস অ্যাকুয়াস প্লাস হচ্ছে 2Ag সলিড। এটা হচ্ছে কোষ বিক্রিয়া। এবার দেখো এখানে এটা অ্যানোড বিক্রিয়া, অর্থাৎ এটা জারণ অর্ধকোষ বিক্রিয়া, এটা ক্যাথোড বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। তাহলে সেল রিপ্রেজেন্টেশনটা আমি আগে দেখিয়ে দিই। দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে, তাহলে যখন আমরা গ্যালভানীয় কোষকে সাংকেতিকভাবে প্রকাশ করব তখন প্রথমে আমি লবণ সেতুটা দিচ্ছি, বাম দিকে জারণ অর্ধকোষ, জারণ অর্ধকোষের ক্ষেত্রে প্রথমে ধাতুর চিহ্ন দিচ্ছি, তারপরে একটি উলম্ব রেখা, তারপরে সেই ধাতুটা যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে দ্রবীভূত আছে তার এখানে আয়নটা দিচ্ছি আমি, জিঙ্ক 2 প্লাস অ্যাকুয়াস। এটা হচ্ছে জারণ অর্ধকোষ। বাম দিকে জারণ অর্ধকোষ হয়ে গেল, ডান দিকে বিজারণ অর্ধকোষ। বিজারণ অর্ধকোষে কি রয়েছে? প্রথমে আয়ন Ag প্লাস অ্যাকুয়াস, একটি উলম্ব রেখা, তারপরে হচ্ছে Ag সলিড। তাহলে এটা হচ্ছে এই গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ। এবার আমরা E0 সেল ক্যালকুলেট করব। E0 সেল সমান E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। E0 ক্যাথোড, ক্যাথোডে কী ঘটছে? সিলভার প্লাস থেকে সিলভার হচ্ছে, তারপরে E0 Ag প্লাস Ag, এই ভ্যালুটা এখানে বসাবো, Ag প্লাস Ag। আর অ্যানোড E0 জিঙ্ক 2 প্লাস জিঙ্ক, দুটোই প্রমাণ বিজারণ বিভবের মান দেওয়া রয়েছে। আচ্ছা, E0 Ag প্লাস Ag এই ভ্যালুটা কত রয়েছে? +0.80 মাইনাস এটা রয়েছে -0.76, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো +1.56 ভোল্ট। এটা হচ্ছে E0 সেল ভ্যালু। তাহলে আজকের ক্লাসে আমরা গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ এবং প্রমাণ তড়িৎদ্বার বিভব নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা নানস্টের সমীকরণ নিয়ে আলোচনা করব।